প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি ডাক্তার সামিউল আওয়াল স্বাক্ষর। প্রতিদিনের মতো আজও আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। আজ আমাদের আলোচনার বিষয় মুখের যত্ন। এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করবার জন্য আজ আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত রয়েছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। চলুন দর্শক, অনুষ্ঠানের শুরুতেই পরিচিত হয়ে আসি আমাদের আজকের অতিথির সাথে। ডাক্তার মোকাররম হাসান ১৯৭৫ সালের মে মাসে বরিশাল জেলায় জন্মগ্রহণ করেন। তিনি ২০০০ সালে ঢাকা ডেন্টাল কলেজ থেকে বিডিএস ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে MS FCPS ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি সিডনি ফর হেলথ হসপিটালে ওরাল সার্জারি বিভাগের কনসালটেন্ট হিসেবে কর্মরত। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই আয়োজনে। আপনাকে ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য এবং দর্শকদেরকেও ধন্যবাদ। স্যার, মুখের যত্ন একেবারে অনুষ্ঠানের শুরুতে আসলে যে বিষয়টি আপনার কাছে জানবার সেটি হচ্ছে মুখের যত্ন নেবার প্রয়োজনীয়তা কতটুকু? মুখটা ইম্পর্টেন্স হচ্ছে ৩ বা ৪ দিক থেকে। একটা হচ্ছে যে মুখটাও কিন্তু একটা মানুষের অ্যাপিয়ারেন্স। সো একটা মানুষের দাঁত যদি ঠিক না থাকে তাহলে পাবলিকলি এক্সপোজ হতেও একটু কনফিডেন্ট ফিল করবে না। আচ্ছা, আর অ্যাপিয়ারেন্সটাও ডিফর্মড হবে। নাম্বার হচ্ছে আমরা জানি যে আমরা মুখটা হচ্ছে পোর্ট অফ এন্ট্রি। এখান থেকে আমরা খাওয়া দাওয়া করছি, সব কিছু গলদকরণ করছি, এখান থেকে আমাদের দিনের শুরু। খুব সিম্পল কিছু যত্ন নিলে কিন্তু খুব সুস্থভাবে মুখের স্বাস্থ্যকে রক্ষা করা সম্ভব। তো সেই সব যত্নগুলোর ক্ষেত্রে যেমন ধরেন যে কখন ব্রাশ করবেন, ব্রাশিংয়ের টাইমিংটা কীরকম হবে, কতটুকু সময় ধরে ব্রাশ করতে হবে, ফ্লসিংয়ের ইম্পর্টেন্সটা কী, আমাদের কখন আসলে চিকিৎসকের কাছে যাওয়া প্রয়োজন। সো এগুলি হচ্ছে খুব বড় ইম্পর্টেন্ট টপিক। এগুলি যদি আমরা খুব সিম্পলি মেনটেন করতে পারি তাহলে আমি আপনাকে বলছি যে ৫০ থেকে ৬০% মুখের রোগকে আপনি নিজেই নির্মূল করতে পারবেন। কখন আসলে দাঁত ব্রাশ করা প্রয়োজন এবং সেটি দিনে কতবার? যেটা সবচেয়ে গুরুত্ব দেয় সেটা হচ্ছে রাতে ঘুমানোর আগে ব্রাশটা করা। ঘুমানোর আগে যদি কেউ ব্রাশ করে শুতে পারে, তার আগে যদি ফ্লস করে নেয়, কারণ হচ্ছে যে আমরা যদি ব্রাশ না করে শুয়ে পড়ি তাহলে মুখে আমাদের যে সারাদিনের যে খাবারের অবশিষ্টাংশগুলি এগুলি হচ্ছে ব্যাকটেরিয়া, ওগুলোকে ফার্মেন্ট করে ওখান থেকে অ্যাসিড তৈরি করে দাঁতটাকে ড্যামেজ করে এবং ওখানে ইনফেকশন, দাঁতের ক্যাভিটি তৈরি করে, মাড়ির ইনফেকশন তৈরি করে। তো আমাদের কাজ হচ্ছে ওই খাদ্যের যে অংশগুলি থেকে যায় সেগুলিকে রিমুভ করা ব্রাশ করে এবং ফ্লস করে। অনেকেই ব্রাশ করেন কিন্তু আসলে ফ্লস করেন না। ফ্লসটা না করলে যেটা হয়, আমাদের ব্রাশের ব্রিসেলসগুলি দাঁতের ফাঁকায় ফাঁকায় পৌঁছাবে না, কখনোই পৌঁছাবে না। যেই ফর্মেরই ব্রাশ ইউজ করেন না কেন, আসলে ইটস নট পসিবল। তো ফ্লসটা এই জন্য খুব ইম্পর্টেন্ট। তো ফ্লস করে যদি আমরা ক্লিন রাখতে পারি তাহলে আসলে অনেক ক্ষেত্রে অনেক রোগ নির্মূল করা সম্ভব। আমি আরেকটা ছোট্ট টেকনিক উদাহরণ দিব যে আমাদের অনেকেই আমরা কি করি যে ব্রাশ করে খুব সুন্দর করে টুথপেস্টগুলোকে রিন্স করে বা কুলি করে রিমুভ করে দিই। আমি বলবো এটা করবেন না। নো রিন্সিং টেকনিক যেটাকে বলে সেটা হচ্ছে আমরা ব্রাশ করব, ব্রাশ করে আমরা শুধুমাত্র স্পিড বা আমরা ব্রাশের টুথপেস্টের অবশিষ্ট অংশগুলি ফেলে দিব, কোনো রিন্স করব না, কোনো কুলি করব না। তাহলে যেটা হলো, টুথপেস্টের যে ইনগ্রেডিয়েন্টগুলি ছিল সেগুলি আসলে হোল রাত আপনার দাঁতের উপরে কাজ করবে, কাজ করে দাঁতটাকে প্রোটেকশন দিবে ফ্রম ব্যাকটেরিয়া, ফ্রম অনেকের ক্ষেত্রে অনেকে বলে যে আমার দাঁত খুব সেন্সিটিভ। যদি এই টেকনিক ফলো করা হয় তাহলে ওনার সেন্সিটিভিটিটা অনেকাংশই কমে যাবে। এরপরে সেটা কি শুধুমাত্র আসলে মেডিকেটেড টুথপেস্টের ক্ষেত্রে নাকি সব ধরনের টুথপেস্টের ক্ষেত্রে? আসলে সব টুথপেস্টের ক্ষেত্রেই কিছু ইনগ্রেডিয়েন্ট বা মেডিকেশন থাকে ওর মধ্যে। তো সব টুথপেস্টের ক্ষেত্রে আমি বলবো এটাকে ফলো করলে, বিশেষ করে যে যাদের হাই ক্যারিজ রিস্ক আছে, যাদের দাঁতে গর্ত হওয়ার সম্ভাবনা খুব বেশি, যারা একটু সুইট লাভার, তাদের ক্ষেত্রে এই টেকনিকটা খুব ভালো কাজ করবে। কারণ হচ্ছে, এবং আরেকটা আমি ছোট্ট টিপস বলবো যে যারা আসলে খুব সুইট পছন্দ করেন তারা আসলে রাতে যদি সুইট খেতেও হয় অবশ্যই ভুলবেন না ব্রাশ করে শুধু সুইট খাওয়ার পরে, কারণ সুইটটা হচ্ছে মোস্ট অ্যামেজিং। যখনই আপনি সুইট খেয়ে ব্রাশ না করে ঘুমিয়ে পড়লেন, স্পেশালি যে চকলেট টাইপের খাবার, অনেকেরই অভ্যাস আছে যে ভাত বা রাতের ডিনার শেষ করে কিছু সুইট খেয়ে চলে যায় বেডে। আসলে এটা খুবই ব্যাড হ্যাবিট, কারণ এদের ক্যারিজ হবে সবচেয়ে বেশি। তো এদের ক্ষেত্রে যদি ব্রাশ করে ফ্লস করে শুয়ে পড়তে পারে এবং ওই টেকনিক যেটা বললাম আমরা, ব্রাশ বা নো রিন্সিং টেকনিক, তাহলে আমি মনে হয় ওনাদের ক্যারিজকে গর্তকে নির্মূল করা সম্ভব। নিশ্চয়ই। পরবর্তীতে আসলে দিনে কয়বার করতে হবে সেই দাঁত? আমরা বলি যে যদি সম্ভব হয় তাহলে 2বার ব্রাশ করা। একটা হচ্ছে রাতে শোয়ার আগে, আর একটা হচ্ছে যে মর্নিংয়ে ব্রেকফাস্ট করে যখন আপনি কাজে চলে যাবেন, যখন একটা লং গ্যাপ হবে আপনার নেক্সট মিলের আগে, সেই জন্য ওই যাতে করে রেসিডুয়াল যেটা ব্রেকফাস্টে সেটা আবার এই লং গ্যাপে ওরা আবার ফার্মেন্টেড করতে না দেয় ব্যাকটেরিয়াকে, সেই জন্য ব্রাশ করে আপনি অফিসে চলে গেলেন। আপনি ফলো করতে পারেন নো রিন্সিং টেকনিক, অথবা আপনি রিন্স করে যেতে পারেন সকালে ব্রাশ করার পরে। রাতের ক্ষেত্রে আমি বলবো নো রিন্সিং টেকনিক
অনেকটা হচ্ছে ভালো কাজ করবে। অনেকের ক্ষেত্রেই দেখি যে মুখের দুর্গন্ধ, এই সমস্যা আসলে তিনি অনেক দিন ধরে ভুগছেন। এই অবস্থা থেকে তিনি কিভাবে পরিত্রাণ পেতে পারেন? যে মুখের দুর্গন্ধটা আসলে প্রধানত হয় হচ্ছে মাড়ির রোগ থেকে বা গামের রোগ থেকে, গাম ডিজিজ থেকে। যারা আসলে নিয়মিত চিকিৎসকের কাছে যাচ্ছেন না বা 6 মাস পর পরে স্কেলিং বা ক্লিন করতে যাচ্ছেন না, তাদের এটা হওয়ার সম্ভাবনা খুব বেশি। যারা এরকম ব্রাশ না করে শুয়ে পড়ছেন, আনট্রিটেড থাকতেছে, কিছু কিছু গাম ডিজিজ আছে যেটা ফ্যামিলিয়াল, তাদের ক্ষেত্রে আরও সতর্ক হতে হবে। তাদেরকে রেগুলার ডাক্তারের কাছে ভিজিট করে ক্লিনিংয়ের জন্য এবং ওরাল হাইজিন মেনটেন্যান্সের যে অ্যাডভাইসগুলো ডক্টর দিবেন সেগুলিকে ফলো করা, তাহলেই একমাত্র এখান থেকে পরিত্রাণ পাওয়া সম্ভব। কারণ অনেকে মনে করবেন আচ্ছা মুখের দুর্গন্ধই হচ্ছে, আমার তো আর কোনো অসুবিধা নাই, কিন্তু আপনি যখন এটা এমন একটা পর্যায়ে চলে যাবে যখন আসলে দাঁতগুলি লুজ হয়ে যাবে, দাঁতগুলো আলগা হয়ে যাবে, তখন দাঁত আসলে ফেলে দেওয়া ছাড়া আপনার কোনো ওয়ে থাকবে না। তো সেই পর্যায়ে যাওয়ার আগেই যদি আপনি ডাক্তারের শরণাপন্ন হন, তাহলে আসলে এটাকে পুরোপুরি নির্মূল করা সম্ভব। মুখের গন্ধ প্রতিরোধে আমরা অনেককে আসলে নানা ধরনের মাউথওয়াশ, নানা ধরনের অনেক কিছু প্রসাধনী সামগ্রীও আমরা ব্যবহার করতে দেখি আসলে, সেটিগুলোতে কোনো কাজ হয় কিনা? মাউথওয়াশটা হচ্ছে আমরা বলি সাধারণত মেইনটেনেন্সের জন্য করতে পারেন, যে আপনি ব্রাশ করছেন, আপনি মাউথওয়াশ করে শুয়ে পড়লেন, অথবা আপনি অফিসে আছেন, আপনি লাঞ্চ করেছেন, লাঞ্চ করার পরে মাউথওয়াশ দিয়ে রিন্স করে আপনি আবার ইভিনিং ওয়ার্কে চলে গেলেন, অফিসে একটা বটল মাউথওয়াশ রাখতে পারেন, সেক্ষেত্রে ঠিক আছে। কিন্তু এরকম না যে আমি আজকে রাত্রে ব্রাশ করিনি, আমি মাউথওয়াশ দিয়ে কুলি করে শুতে যাচ্ছি। নো, এটা নেভার দ্য অল্টারনেটিভ অফ দ্য ব্রাশিং। সো এটা অকেশনালি ঠিক আছে, বাট এটাকে যদি আমরা চিন্তা করি যে ব্রাশিংয়ের অল্টারনেটিভ, তাহলে ভুল হবে। দাঁত ব্রাশ এবং মাউথওয়াশ এটিকে আসলে একসাথে করতে হয় কিনা? না, এটা আসলে জরুরি না। আমি যেটা বলেছি আগেও যে দাঁত ব্রাশিংয়ের কোনো অল্টারনেটিভ নাই। সো আপনি যদি এর সাথে অ্যাড করতে পারেন, আমি বলবো আমরা বাইরের দেশে ফলো করি, আসলে মাউথওয়াশটা রেগুলার বেসিস ইউজ করারও প্রয়োজন নাই। আমরা সাধারণত পেশেন্টকে অ্যাডভাইস করি, রিসার্চেও এটা দেখা গেছে যে সাধারণত উইকলি 2-3 টাইমস ইউজ করলেই এটা মোর দ্যান এনাফ। কারণ হচ্ছে এটা রেগুলার ইউজ করে অনেক সময় দাঁতকে স্টেইন করে ফেলে, সেই জন্য খুব প্রয়োজন না এটা রেগুলার ইউজ করার জন্য। আর এটা কখনো ব্রাশিংয়ের অল্টারনেটিভ না। দাঁতে দাগ অনেকেরই পড়তে দেখি আমরা, সেক্ষেত্রে তাদের ক্ষেত্রে কি করণীয়? দাঁতের দাগগুলি আসলে অনেকগুলি কারণে হয়। প্রথম কারণ হচ্ছে যে আমার ফুড হ্যাবিট, আমি যদি খুব কালার্ড ফুড বা কারি জাতীয় খাবার খেয়ে থাকি, অথবা কফি খেয়ে থাকি, অনেক কফি। আর অন্যতম হচ্ছে স্মোকারদের স্টেইন আপনি কখনোই কমাতে পারবেন না, এদের স্টেইন হবেই। সো সেক্ষেত্রে আমি বলবো যারা একটু কালার্ড ফুড বা অনেক সময় কালার্ড ড্রিঙ্কস খেতে পছন্দ করেন, খাওয়ার পরপরে যদি আপনি একটু পানি খেয়ে ফেলেন, প্লেন ওয়াটার, একটু রিন্স করে পানিটা খেয়ে ফেলেন, আমার মনে হয় এটা থেকে পরিত্রাণ পাওয়া সম্ভব। বাট স্মোকারদের ক্ষেত্রে নো ওয়ে। আমার অ্যাডভাইস থাকবে যে যত দ্রুত সম্ভব স্মোকিংটাকে কুইট করা বা স্মোকিংটাকে স্টপ করানো। দাঁতের দাগগুলো আসলে দূর করবার জন্য আপনারা আসলে দেশের বাইরে কি কি পদ্ধতি অবলম্বন করেন? আমরা দাঁতকে দূর করার জন্য ডেফিনেটলি পেশেন্ট এডুকেশন হচ্ছে প্রথম, পেশেন্টকে শেখানো যে আপনি কিভাবে ব্রাশ করবেন, আপনার কি থেকে হচ্ছে। আর দ্বিতীয়টা হচ্ছে যে আমরা 6 মান্থস, কখনো কখনো 3 মাস পর পরে সে ক্লিন করতে বলি, যাতে করে এই দাগটা কম হয়। কখনো কখনো পেশেন্টের স্যাটিসফ্যাকশনের জন্য টিথ হোয়াইটনিংয়ের অ্যাডভাইস করা হয়ে থাকে দাঁতটাকে সাদা করার জন্য। বাট আমি যেটা আগেও বলেছি যে যারা কন্টিনিউয়াসলি ফুড হ্যাবিট বা লাইফস্টাইল চেঞ্জ না করবেন, টিথ হোয়াইটনিং করেও আসলে আপনি পার্মানেন্টলি স্টেইন ফ্রি দাঁত পাবেন না। তো সেই জন্য আপনার ফুড হ্যাবিটটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। দাঁতের দাগ দূর করবার জন্য নানা ধরনের পদ্ধতি অবলম্বন করে থাকেন। আমাদের দেশের বাইরে আসলে বাইরের দেশগুলোতে এই মুখের যত্ন নিশ্চিত করবার জন্য আসলে কাউন্সিলিংটি আপনারা কিভাবে করে থাকেন? দাঁতের যত্নের প্রয়োজনীয়তা কেন প্রয়োজন এবং কতটুকু সিম্পল প্রসিডিউর করলে আপনার হাতেই আপনার কন্ট্রোল, তো সেটা যদি পেশেন্ট বুঝতে পারে তখন অবশ্যই পেশেন্ট সেটার প্রতি আগ্রহ হবে। তো সেক্ষেত্রে আমরা সাজেস্ট করি যে আপনারা রেগুলার বেসিসে, যেমন আমাদের রিকল সিস্টেম আছে। রিকল সিস্টেম বলতে অটোমেটিক্যালি ওর ফোন বা ওর ইমেইলে চলে যাবে একটা রিকল ভিজিটার অ্যাপয়েন্টমেন্ট 6 মাস পর পর, যার ক্ষেত্রে 3 মাস অ্যাডভাইস করা হয়েছে তার 3 মাস পর পর তার ফোনে, যাতে করে সে ভুলে না যায়। তখন সে একটু ওয়ার্ন হলো যে আমার তো অ্যাপয়েন্টমেন্ট করতে হবে, আমার তো যেতে হবে। তো সেই সিস্টেমটা একটা বড় ইম্পর্টেন্ট, যে শুধুমাত্র পেশেন্টের উপরে ডিপেন্ড করলে হবে না, আমাদের রিকল সিস্টেমটাও আমাদের যারা ডেন্টিস্ট কাজ করছি এখানে তাদেরকে হয়তো মাথায় রাখতে হবে। আরেকটা হচ্ছে যে কীভাবে কাউন্সেলিং করব, যদি আমরা কানেকশনটা করতে পারি, দেখাতে পারি যে এই দাঁতের রোগ হলে বডির অন্য অন্য রোগের সাথে কী রিলেশন আছে, ডায়াবেটিসের সাথে কী রিলেশন আছে, সেই যোগসূত্রগুলি যদি আমরা দেখাতে পারি, তাহলে পেশেন্ট আমার মনে হয় এটা বুঝতে সক্ষম হবে এবং তারাও সতর্ক হবেন। স্যার, অনেক সময় আমরা দাঁত ব্যথা দেখি, তখন আসলে কি করণীয়? দাঁত ব্যথা তো অনেকগুলি কারণে হয়, তবে যেটা আমরা সাধারণত বলি যে ক্যাভিটি, যখন দাঁতের গর্তটা যখন অনেক ডিপ হয়ে যায়, দাঁতের ভেতরে একটা নার্ভ থাকে, সেই নার্ভের মধ্যে চলে যায়, তখন
নার্ভটা ফুলে যায় বা ইনফ্লেমড হয়ে যায়, সেটাকে আমরা পালপাইটিস বলি। এই পালপাইটিসের পেইনটা হচ্ছে সবচেয়ে বেশি সিভিয়ার পেইন। অনেক সময় বলা হয় যে এটা সুইসাইডাল পেইন। এত বেশি পেইন হয় যে পেশেন্ট আসলে এটা কোনো মেডিকেশনে আসলে এটা স্টপ হবে না। সো একমাত্র উপায় হচ্ছে ওই পাল্পটাকে রিমুভ করা অথবা হচ্ছে দাঁতটাকে রিমুভ করা। তো এই ব্যথাটাই সবচেয়ে খারাপ ব্যথা দাঁতের ক্ষেত্রে। আর ব্যথা হতে পারে হচ্ছে গাম ডিজিজ থেকে ব্যথা হতে পারে, যে গাম ডিজিজ হলে তবে সেই ব্যথাটার প্রকটতা হচ্ছে ওই পালপাইটিসের চেয়ে কম হবে। সাধারণত এই দুই প্রকার ব্যথাটাই হয়। আর তো হতে পারে যে ট্রমা থেকে, যদি দাঁতে আঘাত লাগে সেখান থেকে ব্যথা হতে পারে। তো সেটা আমরা কজ জানবো যে হ্যাঁ ওনার একটা ট্রমার হিস্ট্রি ছিল। দাঁতের শিরশির করা বা সেন্সিটিভিটির প্রবলেম, জি, সেই বিষয়টা নিয়ে একটু আপনার কাছ থেকে জানবো এবং এটি থেকে পরিত্রাণের কোনো উপায় রয়েছে কিনা। এটা খুবই একটা র্যান্ডম প্রবলেম। খুবই আপনি বলতে পারেন যে যদি 10 পিপলকে জিজ্ঞেস করেন তার মধ্যে আমার মনে হয় 7-8 পিপলই বলবে যে আমার দাঁত শিরশির করে। শিরশিরটার ক্লাসিফিকেশনটা হচ্ছে এরকম যে শিরশিরে যে আমি বলবো যে একটা নর্মাল রেসপন্স, যদি হাইপার সেন্সিটিভ হয় বা অতিরিক্ত শিরশির করে সেটা একটা প্রবলেম। তো শিরশির করার যেগুলো অন্যতম বা জেনারেল কজ হচ্ছে যদি গাম রিসেশন হয়ে যায়, মানে গামটা যদি সরে যায় গাম ডিজিজ থেকে, তখন যেটা হয় দাঁতের যে অংশটা কাভার করা ছিল গাম দিয়ে বা ঢাকা ছিল সেটা যেহেতু এক্সপোজ হয়ে গেছে, ওটাকে সিমেন্টাম বলে, ওটা খুব সেন্সিটিভ, নাম্বার 1। নাম্বার 2তে তাতে যদি কোনো ক্যাভিটি থাকে যেটা আসলে আমরা দেখতে পাচ্ছি না কিন্তু ওখানে এক্সিস্ট করছে, সেই ক্যাভিটিগুলো থেকেও সেন্সিটিভ হতে পারে। দাঁতের গাম ডিজিজ থাকলে সেখান থেকে সেন্সিটিভিটি হতে পারে। আমাদের যদি ব্রাশিং টেকনিক যেটা আমরা বলি সার্কুলার ওয়েতে করা, নট ব্যাক অ্যান্ড ফরওয়ার্ড করা, সো যারা সার্কুলার ওয়েতে না করে তাদের ব্যাক অ্যান্ড ফরওয়ার্ড করার ফলে দাঁত এবং মাড়ির যে সংযোগ স্থলটা সেখানটার যে এনামেল বা ডেন্টিন সেটা নষ্ট হয়ে যায় বা সেটা ক্ষয় হয়, তখন ওখান থেকে একটা বড় সেন্সিটিভিটি ডেভেলপ করতে পারে। তো এগুলি হচ্ছে মোটামুটি সেন্সিটিভিটির কারণ দাঁতের। স্যার, মুখের যত্নের এই বিষয়গুলো নিয়ে আপনার কাছ থেকে আরও শুনবো, তবে তার আগে আমাদের এই অনুষ্ঠানে একটি নিয়মিত সেগমেন্ট হচ্ছে বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ সম্পর্কে আমাদের দর্শকদের জানিয়ে দেয়া। প্রিয় দর্শক, দেখছেন স্বাস্থ্য প্রতিদিন। কথা হচ্ছিল খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, মুখের যত্ন নিয়ে। অনুষ্ঠানের পর্যায়ে দেখে নেব বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ সম্পর্কে আমাদের পুষ্টিবিদের কাছ থেকে। একটা আমড়াতে কিন্তু আপনি 3টা আপেলের চেয়েও বেশি পুষ্টিগুণ পেয়ে যাচ্ছেন। আমড়াতে প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে এবং অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, যেটা আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে, চুল, ত্বক এবং নখের কিন্তু সৌন্দর্য বৃদ্ধি করবে। পাশাপাশি দেখা যায় যে আমাদের ক্যান্সারের ঝুঁকিটা কমাচ্ছে এবং আমড়াতে যে এক ধরনের ফাইবার রয়েছে যেটা আপনার কোষ্ঠকাঠিন্য দূর করতে কিন্তু সাহায্য করবে। পেয়ারাও কিন্তু আমাদের একটা দেশীয় ফল। পেয়ারাতেও কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন সি, ভিটামিন বি, ভিটামিন কে, ফোলেট, ক্যালসিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম এবং পেকটিন ও ফাইবার রয়েছে। ফাইবার এবং পেকটিনের কারণে কিন্তু অনেকের বদহজম এবং কোষ্ঠকাঠিন্যর যে সমস্যা থাকে সেটা কিন্তু সহজে দূর হয়। যাদের হজমের সমস্যা রয়েছে তারা অবশ্যই প্রতিদিন একটা করে পেয়ারা খেতে পারেন। এছাড়া ভিটামিন সি আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াচ্ছে। ক্যালসিয়াম থাকাতে অনেকের হাড়ের ক্ষয় থাকে, সেটা কিন্তু দূর করতে সাহায্য করে। অনেকের দেখা যায় অরুচি থাকে, মুখে রুচি থাকে না এবং বমি বমি ভাব হয়, তারা কিন্তু নিয়মিত পেয়ারা গ্রহণ করতে পারেন। পেয়ারার ভিটামিন সি আপনার অরুচি দূর করতে সাহায্য করবে। কামরাঙ্গাও কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে এবং আমরা অনেকেই কিন্তু কামরাঙ্গা খেতে পছন্দ করি সিজনালি। এই কামরাঙ্গাটা কিন্তু আপনার স্কার্ভি রোগ দূর করবে, পাশাপাশি ক্যান্সারের ঝুঁকি কমাবে, ব্লাড প্রেশারটা নিয়ন্ত্রণে রাখবে। তার কারণ কামরাঙ্গাতে কিন্তু প্রচুর পরিমাণে পটাশিয়াম রয়েছে, সোডিয়ামের মাত্রা প্রায় নেই বললেই চলে এবং এই কামরাঙ্গা আপনার ক্ষতিকর কোলেস্ট্রল মানে এলডিএল আমাদের শরীরের সেটা কমাতে কিন্তু সাহায্য করে। আমলকি কিন্তু খুব মজাদার দেশীয় একটা ফল এবং আমলকিতে প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে। আপনি 15-20টা কমলা লেবুতেও এতটা ভিটামিন সি পাবেন না যতটা আপনি আমলকিতে পাবেন। চেষ্টা করুন প্রতিদিন সকালে একটু 3 থেকে 4টা আমলকি খাওয়ার জন্য কিংবা দিনের অন্য কোনো অংশে একটু আমলকি গ্রহণ করার জন্য, কারণ এই আমলকি আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা তো বাড়াবেই, আপনার ক্যান্সারের ঝুঁকি কমাবে। এর পাশাপাশি আমাদের শরীরে যে বিভিন্ন টিউমার হয় কিংবা ক্ষতিকর কোলেস্ট্রল হয় বেড়ে যায়, সেটারও কিন্তু ঝুঁকি কমাতে সাহায্য করবে। আমলকি কিন্তু চুলের জন্য স্কিনের জন্য অনেক উপকারী। আপনি আমলকি বয়েল করে সেই পানিটা যদি নিয়মিত খেতে পারেন, এটা আপনার স্কিনটাকে ভেতর থেকে সুন্দর করতে সাহায্য করবে এবং চুল পড়াটা কিন্তু বন্ধ করবে। জামরুলে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে এবং প্রচুর পরিমাণে মিনারেলস রয়েছে এতে। জামরুলটাও দেখা যায় যে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে এবং সবচেয়ে যে উপকার জামরুল করে সেটা হলো এটার ক্যালোরি খুব কম থাকে এবং ডায়াবেটিস রোগীদের যে ব্লাড সুগার বেড়ে যায়
সেটা নিয়ন্ত্রণে আনতে সাহায্য করে এই জামরুল। যাদের দেখা যায় যে নিয়মিত ব্লাড সুগার আপ ডাউন করে কিংবা নিয়ন্ত্রণে রাখতে পারেন না, তারা কিন্তু এই জামরুল গ্রহণ করতে পারেন ফল হিসেবে। আপনি 4টা 5টা যে কয়টা পারেন গ্রহণ করতে পারেন, কারণ জামরুল আপনার ব্লাড সুগার বাড়াবে না, বরঞ্চ এটা কমাবে। গাব কিন্তু দেশীয় একটা ফল, এটাতে প্রচুর পরিমাণে আপনার ক্যালোরি রয়েছে। অনেকেই জানেন না যে গাবে প্রচুর পরিমাণে ভিটামিন সি, ভিটামিন বি এবং প্রচুর আরও ভাইটামিন মিনারেলস রয়েছে। গাবে যেহেতু ক্যালোরি বেশি থাকে, অনেকেই রয়েছেন আমাদের মধ্যে যাদের ব্লাড প্রেশার কম কিংবা হলো যে ব্লাড প্রেশার হঠাৎ করে কমে যাচ্ছে, দুর্বল লাগছে, তারা নিয়মিত গাব গ্রহণ করতে পারেন। গাবটা কিন্তু আপনার দেখা যায় ব্লাড প্রেশার বাড়াবে, দুর্বলতা দূর করবে এবং এনার্জি যোগাবে। পাশাপাশি দেখা যায় যে যাদের একটা ক্ষুধামন্দার ভাব থাকে, তারাও কিন্তু নিয়মিত গাবটা গ্রহণ করতে পারেন। লটকনে ক্যালোরি খুব কম থাকায় যারা ওজন কমাতে চান, তারা কিন্তু নিয়মিত লটকন গ্রহণ করতে পারেন। বাতাবি লেবু বা জাম্বুরা, এটা কিন্তু আমাদের দেশের জন্য খুবই পরিচিত একটা ফল। বাতাবি লেবুতে থায়ামিন, নিয়াসিন, ভিটামিন সি, ক্যালসিয়াম, পটাশিয়াম সহ বিভিন্ন পুষ্টি উপাদান রয়েছে। আমাদের অনেকেরই কিন্তু পেশিতে ব্যথা করে বা পায়ের পেশিতে টান লাগার একটা প্রবণতা থাকে, তারা কিন্তু বাতাবি লেবু গ্রহণ করতে পারেন, যেহেতু এটাতে প্রচুর পরিমাণে পটাশিয়াম রয়েছে। এটা আপনার পেশির জন্য খুবই উপকারী। পাশাপাশি নিয়াসিন থাকায় এটা কি করে, আমাদের চোখের যে সংকোচন প্রসারণ হয় চোখের পেশির, সেটার জন্য কিন্তু খুবই উপকারী এই আমাদের বাতাবি লেবু। এর পাশাপাশি দেখা যায় যাদের অরুচি রয়েছে, অ্যাসিডিটি রয়েছে, সেটাও কিন্তু নিয়ন্ত্রণে সাহায্য করে এই বাতাবি লেবু। মুখের যত্ন নিশ্চিত করবার জন্য আমাদের আসলে প্রত্যহ বা প্রতিনিয়ত কোন কোন কাজগুলো করা উচিত? একটা হচ্ছে যে ব্রাশিং, কোনো অল্টারনেট নাই ব্রাশিংয়ের। আচ্ছা, রাতে শোয়ার আগে ব্রাশিং করা, ফ্লসিং করা, দিনে অন্তত একবার ফ্লসিং করা। সকালে ব্রেকফাস্ট করার আগে আপনার আর ব্রাশ করার প্রয়োজন নেই, আপনি জাস্ট রিন্স করলেন, ব্রেকফাস্ট করলেন, অফিসে যাওয়ার আগে চট করে ব্রাশটা করে যাওয়া। অফিসে যখন আপনি লাঞ্চ করছেন তখন ব্রাশ খুব জরুরি না, বাট যদি করতে পারেন বেটার। না করতে পারলেও অ্যাটলিস্ট, যেটা আমি আগেও বলেছি, একটা মাউথ ওয়াশ থাকলো আপনার ওয়াশরুমে, আপনি একটু রিন্স করে আবার কাজে চলে গেলেন। এবার বাড়িতে এসে আবার খাওয়া দাওয়া করার পরে শোয়ার আগে আবার ব্রাশ করলেন। একজন ডেন্টিস্টের সাথে অ্যাটাচ থাকা এবং 6 মাস পর পর তার কাছে গিয়ে চেক আপ করা, ক্লিন করা, তাহলে যেটা হবে খুব আর্লি স্টেজে আমরা দাঁতের প্রবলেমগুলোকে ডায়াগনোসিস করে ওটাকে ট্রিট করতে পারবো। স্পেশালি আমি আগেও বলেছি যারা সুইট লাভার, যাদের জন্য খুবই প্রয়োজন এটা, যাদের বংশে হিস্ট্রি আছে, যাদের গাম ডিজিজ, তাদের বাবার বা মায়ের গাম ডিজিজ ছিল, তাদের গাম ডিজিজ হওয়ার প্রবণতাটা বেশি থাকবে। সেক্ষেত্রে গাম ডিজিজ তাদের ক্ষেত্রে আরও সতর্ক হতে হবে এবং তাদেরকে সাধারণত আমরা বলি 3 মাস পর পর এসে চেক করা, এবং হাইজিন যে অ্যাডভাইসগুলো আপনার ডেন্টিস্ট আপনাকে দিবেন সেগুলি খুব স্ট্রিক্টলি ফলো করা। খুব সিম্পল প্রসিডিউরে কিন্তু আপনার হাতে আপনার দাঁতের যত্নের, আপনার দাঁতের ডিজিজের কন্ট্রোলটা থাকতে পারে। স্যার, বারবার ব্রাশ করলে দাঁতের উজ্জ্বলতা নষ্ট হয় কিনা? দাঁত ব্রাশ করলে অথবা স্কেল করলে দাঁতের ক্ষতি হয়, এটা পুরোপুরি রং। কারণ স্কেলিংটা তো একটা সায়েন্টিফিক্যালি প্রুভেন প্রসিডিউর, এটা আপনার দাঁত ক্লিনিংয়ের জন্য। কারণ যেটা হয়, কেন প্রুভেন প্রসিডিউর, দাঁতে যখন আপনার প্লাকটা জমে থাকে মাড়িতে, সেই প্লাকটা স্যালাইভার টাচে আসলে এটা আরও স্টিকি হতে থাকে, তখন নর্মাল ব্রাশিংয়ে যাবে না, তখন দরকার স্কেলিং। সেই জন্য 6 মান্থে যতটা আপনার জমা হবে স্কেল করে ওটাকে ক্লিন করা, যার ফলে আপনার গাম ডিজিজটার প্রবণতাটা কমে যাবে। স্যার, অনেক ধন্যবাদ আপনাকে আমাদের আজকের এই অনুষ্ঠানে আসবার জন্য। আপনাকেও ধন্যবাদ এবং দর্শক যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। জি, প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন স্বাস্থ্য প্রতিদিন। কথা হচ্ছিল খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, মুখের যত্ন নিয়ে। আশা করি আমাদের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনাদের অনেক বেশি উপকারে আসবে। অনুষ্ঠানের পর্যায়ে দেখে নেব কি থাকছে আগামী পর্বে স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। আমাদের কিন্তু অনেকেই কিন্তু আছে, দেখবেন দাঁতকে ভালো রাখার জন্যে, মুখের স্বাস্থ্য ভালো রাখার জন্যে অনেক ব্রাশ করে। দেখবেন প্রতিবেলা খাবার পরে ব্রাশ করছে, শক্ত টুথ ব্রাশ ব্যবহার করে। দেখবেন যে ব্রাশটি 1 মাসের মধ্যেই যে ব্রিস্টলগুলি থাকে ভেঙে যাচ্ছে, 1 বছর ইউজ করতে পারছে না। এই ধরনের লোক কিন্তু অনেক রয়েছে বাংলাদেশে। এর পাশাপাশি অনেকে আবার দেখবেন যে ছাই, কয়লা এগুলি দাঁতকে ভালো রাখার চেষ্টা করছে, মনে করে দাঁত মনে সুস্থ হয়ে যাবে। এটি একটি খারাপ অভ্যাসের মধ্যে পড়ছে। আবার দেখবেন বাজারে বেলোরে, বিশেষ করে গ্রাম পর্যায়ে দেখবেন যে হাট বাজারের মধ্যে একটি কাগজের মধ্যে অনেক ছোটো ছোটো বোতল রেখে দিয়েছে, বলে দাঁতকে সাদা করার জন্য, একটু ব্যবহৃত করার জন্য উৎসাহিত করে, মাইকিং টাইকিং করে। তো ওইগুলোও কিন্তু এক ধরনের অ্যাসিড, ওইখান থেকে কিন্তু দাঁতের ক্ষতি হতে পারে। তো প্রথম বিষয়টি হচ্ছে দাঁতের যত্নের প্রক্রিয়াটি এবং মাধ্যমটি সঠিক হতে হবে, তা না হলে কিন্তু ভালোর চেয়ে খারাপের দিকটা অনেক বেশি হতে পারে।
বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আপনাদের পছন্দের অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com এছাড়া এনটিভি সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ভেরিফাইড ফেসবুক পেজে। আজ এখানেই শেষ করছি, আগামীতে আবারও দেখা হবে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এনটিভির সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।